এই যে ভারতের অধিবাসীরা, তোমাদের জন্য একটা খুবই খুবই দুঃসংবাদ কিন্তু আছে আমার কাছে। ঘটনা কি? ঘটনা হচ্ছে এই যে এখন এই যে পাক্কা একজন হুজুর, যার ছবি এখানে, ছবি মোবারক, হ্যাঁ ছবি মোবারক দেখা যাচ্ছে, উনি কিন্তু একটা দুর্দান্ত বক্তব্য দিয়েছেন এবং অবশ্যই সেটা ভারত কেন্দ্রিক। উনি বলেছেন যে ভারত নাকি ভেঙ্গে চুরে খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। এটা ওয়ান কাইন্ড অফ প্রফেসি, ওয়ান কাইন্ড অফ প্রেডিকশন, রাইট? তো এই ধরনের কথাবার্তা তো ভাই আমাদের জন্য খুবই ভালো লাগে, ভালো লাগে। আমরা স্বপ্নে তো ওইটাই দেখি, কল্পনাতেই দেখি যে ভারত ভেঙে চুরে খান খান হয়ে যাবে। তো এই ধরনের খবর তো আমাদেরকে আনন্দ দেয়, তাই না? সুতরাং এই ধরনের ক্ষমতা মানে বক্তব্যের উপরে একটা ভিডিও আমি করবো না, এটা কি হয়? তো আমার বক্তব্যের আগে নাতি দীর্ঘভাবে এই পাক্কা হুজুরের বক্তব্যটা শ্রবণ করা যাক। আমার মনে হয় ভারতের অবস্থা বেশি ভালো নয়, অচিরেই ভারত খান খান হয়ে যাবে। জি হুজুর, আমারও ছিল মনে। আপনি সেটা পেরেছেন কিভাবে জানতে? এটাই তো বুঝলাম না। আমিও তো একই কথাই ভাবি, সারাক্ষণ ভাবি যে ভারতের অবস্থা বেশি ভালো না, অচিরেই খান খান হয়ে যাবে। কিন্তু ওটা অব্যক্ত ছিল আমার মাথার মধ্যে, মাঝে মাঝে আসতো, মাঝে 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 আসলেও আবার চলে যেত। বাট আমার মনের কথা আপনি কেমন জানলেন? তো আপনি তো বলে ফেললেন যে ভারতের অবস্থা বেশি ভালো না, মানে কিসের ভিত্তিতে বললেন সেটাই তো বুঝছি না। কিন্তু যাই হোক, ভারতের অবস্থা যাই হোক তাই হোক, মমিন মুসলমানরা বাংলাদেশের এটাই কল্পনা করে এবং খেয়াল করছে, মমিন মুসলমানরা যেটা কল্পনা করে এবং যেটা স্বপ্ন দেখে ওটাকেই তারা বাস্তব মনে করে, বুঝছেন? ওটাকেই তারা বাস্তব মনে করে। বাংলাদেশের মমিন মুসলমানরা কিন্তু প্রতিনিয়ত এটাই স্বপ্ন দেখে, এটাই কল্পনা করে যে ভারতের অবস্থা খুব বেশি ভালো না, সেটা ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এবং বিশেষ করে মমিন মুসলমানরা যে জিনিসটা সবচেয়ে বেশি কল্পনা করে সেটা হলো যে ভারতে তো কত 25-26 নাকি 30 কোটি মুসলমান আছে, তাই না? বাংলাদেশের মমিন মুসলমানরা কি এর স্বপ্ন দেখে জানেন? যে ওই 25-30 কোটি মুসলমানরা ওরা একটা নির্দিষ্ট ভূখণ্ড তারা দখল করে তারা আলাদা হয়ে একটা স্বাধীন মুসলিম রাষ্ট্র তৈরি করবে ভবিষ্যতে, এবং সেটা অদূর ভবিষ্যতে, এটাই কল্পনা করে। বাংলাদেশের মুমিন মুসলমানরা কিন্তু এই কল্পনায় বিভোর, এবং এই হুজুর উনিও কিন্তু এই একই কল্পনায় বিভোর। বাট উনি ওইভাবে স্পেসিফিক না বলে উনি বলছেন যে ভারতের অবস্থা খুব বেশি ভালো না, ভারত যে কোনো সময় খণ্ড খণ্ড হয়ে বিখণ্ড হয়ে ধ্বংস হয়ে যাবে। এটা তার স্বপ্ন, এটা তার কল্পনা, এটা তার ইউটোপিয়ান রাজ্যের একটা মানে চিন্তা চেতনা। এবং এইটা যে শুধুমাত্র এই ব্যক্তির চিন্তা চেতনা বা স্বপ্ন বা কল্পনা, আসলে তা না। ইচ অ্যান্ড এভরি মুসলিম অফ বাংলাদেশ ইমাজিনস ইট, ড্রিমস ইট। হ্যাঁ, এটাই। তো কেন এই ভারতের ধ্বংস এরা কামনা করে, কেন ভারত ভেঙে চুরে খান খান হয়ে যায় এটা কামনা করে? এটা কিন্তু কোনো পলিটিক্যাল কোনো মানে ব্যাপার না। অনেকে বলার চেষ্টা করে ভারত নাকি বাংলাদেশে আধিপত্য বিস্তার করছে, প্রতিপত্তি বিস্তার করছে, প্রভাব বিস্তার করছে। মানে এগুলো ফালতু কথা। ভারত কখনোই বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার টিস্তার এগুলো কোনোভাবেই কোনোদিন করে নাই। দেখেন যে পৃথিবীতে 1 নম্বর পরাশক্তি কি আমেরিকা না? এই আমেরিকা ইউরোপীয় দেশগুলোর উপরে যে ভয়ঙ্কর রকম প্রভাব বিস্তার করে, এবং এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু আমেরিকার একেবারে কি দলদাস বলা যায়। আমেরিকা যা বলে এরা কিন্তু তাই শোনে। অর্থাৎ আমেরিকার কথা এরা কিন্তু ওঠে আর বসে। এই যে জাপান বলেন, কোরিয়া বলেন, তাইওয়ান বলেন, এই দেশগুলা আমেরিকাকে যেভাবে মান্যগণ্য করে, আমেরিকার আদেশ নির্দেশ যেভাবে মান্যগণ্য করে, ওইটা যদি আপনি যে একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এইগুলো যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, তাহলে এই যে জাপান বা কোরিয়া বা তাইওয়ান বা ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশকে আপনি স্বাধীন দেশ বলতে পারবেন না। খালি এরা যে আমেরিকার কথা ওঠে আর বসে তাই না, আমেরিকার কথা চলে তাই না, এই সমস্ত দেশে আমেরিকার রীতিমতো সেনাবাহিনীর ঘাঁটি গেড়ে বসে। যেমন যে এই যে ইউরোপীয় বিভিন্ন দেশগুলোতে, এই যে জার্মানি বলেন, নেদারল্যান্ডস বলেন, তারপরে মনে করেন যে এই যে বেলজিয়াম বলেন, তাই না, তারপরে এই যে স্পেন, পর্তুগাল ইত্যাদি, সুইডেন, নরওয়ে, প্রত্যেকটা দেশে কিন্তু আমেরিকার
সেনাবাহিনীর গাড়ি আছে ভাই, একটা মানে আমেরিকার যদি সেনাবাহিনীর গাড়ি অন্য একটা দেশে থাকে তাহলে তো ভাই তাদের কি স্বাধীনতা সার্বভৌমত্ব বলে কোনো কিছু থাকে বলেন? বা যদি আপনি ধরেন যে জাপান বা কোরিয়া, জাপানে তো এখনও 50,000-এর মতো মার্কিন সৈন্য থাকে, দক্ষিণ কোরিয়া তো এরকম 45,000-এর মতো মার্কিন সৈন্য থাকে, সেখানে গাড়ি গেড়ে বসে আছে, গাড়ি গেড়ে বসে আছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, তাহলে এই সমস্ত দেশের কি স্বাধীনতার সার্বভৌমত্ব আছে যেভাবে বাংলাদেশের মানুষ ভাবে? আচ্ছা বলেন তো, বাংলাদেশে কি ভারতের একটা কোনো সৈন্য আছে নাকি? না, আমরা তো দেখি নেই, একটাও তো কোনো সৈন্য নেই। কিন্তু তারপরে দেখবেন যে আগ বাড়িয়ে বলবে বাংলাদেশে নাকি ভারতের ভয়ঙ্কর আধিপত্য, বাংলাদেশ নাকি ভারতের উপনিবেশ। মানে শুনতে 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 আমাদের কান ঝালাপালা হয়ে গেছে, তাই না? ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে উদ্ধার করছে নাকি 5 আগস্টের 2024 সাল, বুঝছেন? এবং এখন ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে এখন বাংলাদেশ কোথায়, পাকিস্তানে ঢোকার জন্য ছটফট করছে, তাই না? এবং আমেরিকা তো ঢুকে বসেই আছে। বাংলাদেশ ইজ অলরেডি বিং ক্যাপচার্ড বাই USA. A treaty has been signed already on 12th February, right? 12th February. তো এটা তো অলরেডি সাইন হয়ে গেছে, তাই না? বাংলাদেশে যারা যে রাজনৈতিক বিশ্লেষকটাকে আছে না, যারা বলছে না যে ইউনুস বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে, হ্যাঁ আমেরিকার কাছে আসলেই বিক্রি করে দিয়েছে। কিন্তু দেখবেন যে এতদিন ধরে যারা এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সিলাসিলি করে না, একটা লোক কিন্তু একটা শব্দ বলেন, এই যে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, অমুক বলেন, নট এ সিঙ্গেল ওয়ান আর প্রোটেস্টিং এগেনস্ট এইড। দে আর নট, they have already forgot what is independence and sovereignty. এখন কিন্তু তারা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর ব্যাপার কিন্তু তারা ভুলে গেছে। অথচ আমরা কিন্তু খুব ভালো করে জানি যে বাংলাদেশ কিন্তু এখন একটা পরাধীন রাষ্ট্র, তাই না? ওই যে কয়েকদিন আগে দেখলাম যে বাংলাদেশ কি রাশিয়া থেকে তেল কিনবে বলে একটা সিদ্ধান্ত নিয়েছিল, and they applied, মানে বাংলাদেশ applied for the approval from USA government so that they can buy oil from Russia, right? এটাই তো আমেরিকার পারমিশন ছাড়া তারা বাংলাদেশ এখন আর ওই রাশিয়া থেকে তেলও কিনতে পারবে। হোয়াট ডাজ ইট মিন? বাংলাদেশ কি এখন একটা ক্যাপটিভ কান্ট্রি না? এতগুলো এই কারণে বললাম কথা, এই গত স্বাধীনতার মনে করেন যে 55-56 বছর চলে যাওয়ার পর আমরা কোনোদিন কি দেখেছি যে ভারত বাংলাদেশের উপর এই ধরনের কোনো কিছু করছে? অনেক অভিযোগ করে বাংলাদেশের যে সেনাবাহিনী আছে বা মানে প্রতিরক্ষা যে বাহিনী টাইনি আছে, এদের নাকি অস্ত্রপাতি টাতি কিনতে টিনতে দেয় না, বিমান টিমান এগুলো কিনতে টিনতে দেয় না। এখানে মানে বাংলাদেশ যদি কিনতে টিনতে চায় সেখানে নাকি ভারত বাধা দেয় এবং বলে যেগুলো কেনা যাবে না। আমার কাছে তো মনে হয় যে এটা ভারত একটা ভালো কাজই করে, কারণ ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশকে যদি কোনোদিনও যুদ্ধ করতে হয় সেটা তো ভারতের সাথেই করতে হবে, তাই না? তো ভারতের সাথে যদি যুদ্ধ করতেই হয়, বাংলাদেশ যদি মনে করেন যে F-35 স্টিলথ জঙ্গি বিমানও কেনে অনেক, তাতেও কি আসলে বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ করার সক্ষমতা রাখে না? কেন জানেন? অনেকে আসলে এটি বোঝে না। বাংলাদেশ আসলে ভৌগোলিকভাবে ছোট্ট একটা দেশ, রাইট? এবং ভারতের যে স্বল্প পাল্লার বা মাঝারি পাল্লার যে ক্ষেপণাস্ত্র বিভিন্ন জায়গায় মোতায়েন আছে, এর পাল্লার মধ্যে বাংলাদেশের প্রতিটা ইঞ্চি, অর্থাৎ বাংলাদেশ যদি মনে করেন 200, 400, 500 যদি F-35 মনে করেন স্টিলথ জঙ্গি বিমান এনে ভারতকে সাহায্য করবে বলে সিদ্ধান্ত নেয়, তাহলেও ওই বিমানগুলো আকাশে ওড়ার আগে কিন্তু ভারত মাটিতেই এগুলোকে ডিস্ট্রয় করে দিতে পারে, কারণ যেহেতু বাংলাদেশের প্রতি ইঞ্চি কিন্তু ভারতের মিসাইলের আওতায়, এবং সেই মিসাইলগুলো স্বল্প পাল্লার মিসাইল। হ্যাঁ, তো বিষয়টা যদি এরকম হয় তাহলে বাংলাদেশের তো ফাও আপনার হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি টাকা এই যে এই সমরাস্ত্রের পিছনে ব্যয় করা, এগুলো তো অপচয়, তাই না? বাংলাদেশ একটা গরিব দেশ, তাই না? নিম্নবিত্ত একটা দেশ, লিস্ট ডেভেলপড কান্ট্রির একটা দেশ। সেখানের আমলে এইটা কিন্তু মিডিল ইনকাম কান্ট্রির দিকে ধাবিত হচ্ছিল, বাট এখন তো থেমে গেছে, তাই না? তো একটা গরিব দেশের জন্য এটা একটা মানে বিলাসিতা।
এই টাকা দেশের জনগণের উন্নয়নের জন্য খরচ করা যায়। আমি তো আবারও বললাম যে বাংলাদেশ যদি F-35 কেন সবচাইতে লেটেস্ট সবচাইতে গোপনীয় যে বিমান সেটা হলো ওই F-22 র্যাপটর আমেরিকার যে বিমান তারা কোনো দেশের কাছে বিক্রি করে নাই, ওই রকমও যদি শত শত বিমান বাংলাদেশে আসে বা রাখে তাহলেও তো ভারতের এগেনস্টে যুদ্ধ করার আগেই মানে শুরু করার আগেই এই বিমানগুলো তো ভাই ঘাঁটিতেই ধ্বংস করে দিবে ভারত। কারণ ওই যে বললাম না যে বাংলাদেশ যেহেতু অনেক ছোট একটা দেশ, ওদের মানে স্বল্প পাল্লার মিসাইলের দিয়েই এর সব ধ্বংস করে দিতে পারে। তাহলে এখানে আমাদের তো এই প্রতিরক্ষার পিছনে বিপুল পয়সা খরচ করা এগুলো তো আসলে অর্থের অপচয়। এটা তো বাস্তবিক দিক দিয়ে দেখলে তো এটাই মনে হয়, তাই না? আপনি আনেন না, আনলে আপনার যেমন এখন আনেন না, আপনি বলা বলি করছেন কি যে 10C বিমান আনবেন চায়না থেকে, তো আনেন না। ভারত কি আপনারা বাধা দিচ্ছে? যান না। এখন তো বাংলাদেশ স্বাধীন, তাই না? 5 আগস্ট 2024 সালে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, রাইট? তো যান আনেন। আপনি চায়না থেকে Z10C আনেন, Z20 আনেন, ও লম্বা সোম্বা যা কিছু আনেন, চাইনিজ মাল আনেন না। এখন তো নিষেধ নাই, কে আপনাকে থামাচ্ছে বলেন? জানেন পয়সা মানে বাংলাদেশের মানুষকে অভুক্ত রেখে মানে টাকা পয়সা শ্রাদ্ধ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এগুলো এনে বেসিক্যালি আপনি কী করবেন বলেন? এগুলো আপনি কি ভারতের সাথে যুদ্ধ করতে পারবেন? আদৌ কি সম্ভব? বাংলাদেশের ওই যে কিছু অত্যাধিক ফ্যানাটিক টাইপের লোকজন তারা কিন্তু স্বপ্ন দেখে যে ভারতকে অমুক করবে সমুক করবে। ভাই এরা বুঝেই না যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, আর বর্তমানে যুদ্ধের স্ট্র্যাটেজি পুরাই চেঞ্জ হয়ে গেছে। এখন কি ড্রোন, তাই না, মিসাইল, এগুলো দিয়ে যুদ্ধ হয়। ভাই নিশ্চিতভাবেই আপনি ড্রোন কারখানা করেন আর ড্রোনের মানে করেন, ওই যে সাইলো করেন, আর বিমানের সাইলো করেন, মিসাইল, ভাই এগুলো সব উইদিন 5 মিনিটস ভারত এগুলো ধ্বংস করে দিতে সক্ষম। তাদের স্বল্প পাল্লার মিসাইল, এগুলো মিডিয়াম রেঞ্জ মিসাইলও দরকার নেই। ওই যে ওদের ব্রাহ্মস যে মিসাইলগুলো আছে, তাই না, জাস্ট কয়েক ডজন মিসাইল যদি ওরা ওই সীমান্তের মোতায়েন রাখে, ওই যে হাসি মারাটারা এদিক ওদিক সেদিক যেটা শুনি, এগুলো দিয়ে ধ্বংস করতে সক্ষম। ভাই বি রিয়ালিস্টিক, চিন্তা করেন, রিয়ালিটির ভিত্তিতে চিন্তা করেন। উন্মাদের মতো কথাবার্তা বললে তো হবে না। ফ্যানাটিক আপনি হতে পারেন, কিন্তু এগুলো আপনাকে তো ভবিষ্যতে ভালো রাখবে না, তাই না? তো যাই হোক, এখন এই ভারত ধ্বংস হয়ে যাবে, ভারত খান হয়ে যাবে। মানে যেহেতু বাংলাদেশের মানুষ আসলে বোঝে, একেবারে যে বোঝে না তা না, মাঝে মাঝে রিয়ালিটিতে আসে যে ভারতের সাথে কোনোদিন কোনো কিছুই করতে পারবে না, তাহলে আর কি করা? যখন আমি ওর কিছুই করতে পারবো না তাহলে আঙ্গুর বল টক, তাই না? আর তাহলে ভারত ধ্বংস হয়ে যাক, ভারত ভেঙে দূরে খান হয়ে যাক, এই কল্পনা করা ছাড়া তো ভাই আর তো কোনো কিছু করার থাকে না, তাই না? ধন্যবাদ।